এক সময় এই পৃথিবী ছিল প্রাণে ভরা, কিন্তু এখন চারদিকে শুধুই নিস্তব্ধতা। এক ভয়ঙ্কর ভাইরাস সবকিছু গ্রাস করে ফেলেছে। শহর, মানুষ, এমনকি মানবতাও। যারা বেঁচে আছে তারা আর মানুষ নেই, তারা এখন এমন এক ভয়ঙ্কর প্রাণী যাদের একটাই চাহিদা, তা হলো রক্ত। এই ধ্বংসস্তূপে ভরা পৃথিবীতেই বাস করে রোরি নামের এক নারী, একজন মানুষ যে নিজের চোখের সামনে সবকিছু হারিয়েছে, তার স্বামী, তার মেয়ে আর বেঁচে থাকার সব কারণ। কিন্তু তার দুর্ভাগ্য এখানেই থামেনি। একদিন তার দরজায় এসে হাজির হয় এক অচেনা মানুষ। লোকটা ভীষণ আহত, রহস্যে ঘেরা, আর সে সঙ্গে করে নিয়ে আসে শেষ আশার একটুখানি আলো। সেখান থেকেই শুরু হয় রোরির লড়াই, ব্যথা, অনুশোচনার মানবতাকে বাঁচানোর এক কঠিন সংগ্রাম। তো চলুন এই ভীষণ রোমাঞ্চকর গল্পটা শুনে নেওয়া যাক। এমন একটা এলাকা, চারদিকে শুধু নীরবতা আর ধ্বংসের ছায়া। মানুষের পৃথিবী প্রায় শেষ হয়ে গিয়েছে। এক মারাত্মক ভাইরাস পুরো পৃথিবীর চেহারাই বদলে দিয়েছে। অধিকাংশ মানুষ হয় মারা গেছে, নয়তো হাউলার্স নামের ভয়ঙ্কর প্রাণীতে পরিণত হয়েছে। এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতেই শুরু হয় আমাদের গল্প, রোরি নামের এক নারীকে নিয়ে। তো মুভির শুরুতেই দেখা যায় সে একটা কবরের পাশে বসে আছে। তার চোখে ভীষণ কষ্ট আর মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তার স্বামী এই সংক্রমণের শিকার হয়েছিল, আর শেষ পর্যন্ত তাকে নিজের হাতেই বন্দুক দিয়ে তার স্বামীকে হত্যা করতে হয়েছিল। এই কাজটা করতে গিয়ে সে ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। ক্লান্ত শরীরে সে বাড়ি ফিরে আসে, কিন্তু তার ট্র্যাজেডি এখানেই শেষ হয়নি। শীঘ্রই সে জানতে পারে তার সংক্রমিত স্বামী তাদের ছোট মেয়ে ম্যাডিকেও কামড় দিয়েছিল। প্রথমে রোরি বিশ্বাসই করতে পারে না। সে আশা আঁকড়ে ধরে থাকে হয়তো কোনো অলৌকিক কিছু ঘটবে, কিন্তু যখন ম্যাডির শরীরে পরিবর্তনের লক্ষণ দেখা দিতে শুরু করে, তখন তাকে কঠিন সেই সত্য মেনে নিতেই হয়। আর শেষ পর্যন্ত নিজের মেয়েকে বাঁচানোর একমাত্র উপায় ছিল তার জীবন শেষ করে দেওয়া। সেই দিনের পর থেকেই রোরির পৃথিবী সম্পূর্ণ ভেঙে পড়ে। সে হারায় তার পরিবার আর আশা, আর বেঁচে থাকার সব কারণ। এরপর কেটে গেছে 2টা বছর। এখন সে তার শ্বশুর অটোর সঙ্গে সেই পুরনো বাড়িতেই থাকে। অটো তার যত্ন নেয়, কিন্তু তারা দুজনেই জানে এখন জীবনটা শুধু কোনো মতে টিকে থাকার নাম। একদিন সকালে রেডিও থেকে ভেসে আসা ভাঙা ভাঙা কণ্ঠে জানা যায় বর্তমান বিশ্বের অবস্থা। পুরনো সরকার ভেঙে পড়েছে এবং নতুন একটা শক্তির উত্থান হয়েছে, জিএমএ, অর্থাৎ গ্লোবাল মিলিটারি অথরিটি। এই সংগঠন বেঁচে থাকা মানুষদের একত্র করে বড় বড় ক্যাম্পে নিয়ে যায়, কিন্তু সেগুলো নিরাপদ আশ্রয় নয়, বরং কারাগারের মতো জায়গা, যেখানে মানুষদের সঙ্গে কয়েদিদের মতো আচরণ করা হয়। অনেকেই সেখানে যেতে অস্বীকার করে, কিন্তু জিএমের এজেন্টরা জোর করে তাদের ধরে নিয়ে যায়। অনেক সময় এই সংঘর্ষ রক্তক্ষয়ী হয়ে ওঠে। রোরি এখন আর আগের মতো নেই। তার ভেতরের অনুভূতিগুলো যেন মরে গেছে। এখন তার কাছে বেঁচে থাকা বা মারা যাওয়ার মধ্যে কোনো পার্থক্যই নেই। অন্যদিকে অটো এখনও আশায় বেঁচে আছে। সে কাছের পাহাড়ে গিয়ে খাবারের খোঁজ করে। হরিণ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, এখন শুধু কিছু খরগোশই বেঁচে আছে, যেগুলো দিয়ে সে কোনো মতে বেঁচে থাকে। একদিন অটো রোরিকে বলে তার সঙ্গে শিকারে যেতে, কিন্তু রোরি রাজি হয় না। অটো সবসময় তাকে সতর্ক করে, বাড়ি থেকে দূরে যেও না, কারণ বাইরে হাউলার্স আর জিএমএ দুটোই মৃত্যুর সমান বিপদ। কিন্তু রোরির কাছে এখন ভয় বলে কিছুই অবশিষ্ট নেই। ঠিক তখনই গল্পে আসে নতুন এক চরিত্র, নোভা। জঙ্গলের ভেতর দিয়ে সে তার ঘোড়ায় চড়ে প্রাণপণে পালাচ্ছে। তার পেছনে ধাওয়া করছে জিএমের 3জন এজেন্ট। পালাতে পালাতে সে তার সঙ্গী লকির সঙ্গে দেখা করে। এখানেই জানা যায় নোভা জিএমএ ক্যাম্প থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস চুরি করেছে। তা হলো একটা অ্যান্টিডোট, যা সংক্রমিত মানুষকে আবার স্বাভাবিক করতে পারে। পালানোর সময় নোভা গুলিবদ্ধ হয়। তার অবস্থা দেখে লকি পিছনে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে এজেন্টের দৃষ্টি তার দিকে যায় আর নোভা পালাতে পারে। নোভা প্রথমে মানা করে, কিন্তু লকির জেদের কাছে হার মেনে তাকে চলে যেতেই হয়। কিছুক্ষণ পর জিএমের এজেন্ট লোগান, রুশ আর স্কাউট লকির কাছে পৌঁছে যায়। লোগান সেই অ্যান্টিডোট পাওয়ার জন্য পাগল হয়ে আছে। সে লকিকে জেরা করতে থাকে, কিন্তু লকি কিছুই বলে না। তখন লোগান তাকে বিদ্যুতের শক দেয়, তবুও লকি চুপ থাকে। শেষ পর্যন্ত রাগে লোগান তাকে হত্যা করে ফেলে। অন্যদিকে রোরি নদীর ধারে বসে নিজের মেয়ে ম্যাডির স্মৃতিতে ডুবে আছে। সে সেই জায়গাটার দিকে তাকিয়ে থাকে যেখানে একসময় তার মেয়ে খেলাধুলা করত। স্মৃতি আর অপরাধ বোধে ভেঙে পড়ে সে, এবং ধীরে ধীরে নিজের বন্দুকটা তুলে নেয়। মনে হচ্ছে সে নিজের কষ্টে শেষ করতে চলেছে। ঠিক তখনই হঠাৎ একটা শব্দ তাকে থামিয়ে দেয়। কাছে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, আর তার পাশে পড়ে আছে এক আহত অচেতন মানুষ। এটা সেই নোভাই। প্রথমে রোরি তাকে ফেলে চলে যাওয়ার কথা ভাবে, কারণ এখন কোনো অচেনা মানুষকে সাহায্য করার ইচ্ছে তার আর নেই। কিন্তু ঘোড়াটা যেন তাকে যেতে দিচ্ছিল না।
মনে হচ্ছিল সে রোরিকে নোভাকে ফেলে যেতে নিষেধ করছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে রোরি নোভাকে নিজের বাড়িতে নিয়ে আসে। অনেক কষ্টে তাকে টেনে নিয়ে গিয়ে বাড়ির ভেতরে এক ঘরে রেখে দরজা বন্ধ করে দেয়। এরপর সে নোভার ব্যাগটা চেক করে এবং সেখানে খুঁজে পায় সেই চুরি করা অ্যান্টিডোট। ঠিক তখনই অটো শিকার করে বাড়ি ফিরছিল। পথে সে একটা ছিন্ন ভিন্ন লাশ দেখতে পায়, যেটাকে হাওলার্স ছিঁড়ে খেয়ে ফেলেছে। একটু দূরে এসে জিএমের এজেন্টদেরও দেখতে পায়। এটা দেখে অটোর চোখে ভয় নেমে আসে। সে বুঝতে পারে বিপদ এখন খুব কাছেই। সন্ধ্যায় বাড়িতে ফিরে অটো রোরিকে সাবধান করে দেয় যেন বাইরে না যায়, কিন্তু তখনই রোরি তাকে সব সত্যি বলে এবং তাকে নিয়ে যায় সেই ঘরে যেখানে নোভা অচেতন অবস্থায় পড়েছিল। এটা দেখে অটোর রাগে ফেটে পড়ে। সে বোঝায় এই পৃথিবীতে কোনো অচেনা মানুষকে সাহায্য করা মানে সরাসরি বিপদকে আমন্ত্রণ জানানো। নোভার পোশাক দেখে অটোর সঙ্গে সঙ্গেই বুঝে যায় সে জিএমএ ক্যাম্পের লোক, আর যদি এজেন্টরা তাকে খুঁজে থাকে তাহলে তারা খুব শীঘ্রই এখানে পৌঁছে যাবে। তাদের হয় মেরে ফেলবে, না হয় বন্দি করে সেখানে নিয়ে যাবে। রোরি বোঝানোর চেষ্টা করে সে নোভাকে নদীর ধারে আধমরা অবস্থায় পেয়েছিল, তাই তাকে মরে যেতে ফেলে আসতে পারেনি। কিন্তু অটো এসব কিছুতেই পাত্তা দেয় না। সে বলে নোভাকে বাঁচিয়ে এনে রোরি দুজনের জীবনকেই ঝুঁকিতে ফেলেছে। তাই সে ঠিক করে পরের দিন সে নিজেই নোভাকে অনেক দূরে কোথাও ফেলে রেখে আসবে। সেই রাতে ভারী বৃষ্টি হচ্ছিল। খাওয়ার সময় বারবার রোরির চোখ চলে যাচ্ছিল সেই ঘরের দিকে। তার মনটা অস্থির হয়েছিল। অটো তাকে বোঝানোর চেষ্টা করে যে তাকে বাস্তববাদী হতে হবে, কিন্তু রোরির চোখ তখনও কষ্ট আর অজস্র প্রশ্ন ভরা। সে ধীরে বলে, তোমার ছেলে চলে গেছে, আমার পুরো পরিবার শেষ হয়ে গেছে, এখন আমাদের কাছে বেঁচে থাকার মতো আর কি আছে? অটো শান্ত গলায় জবাব দেয়, আমাদের বাঁচার কোনো কারণ না থাকলেও বেঁচে থাকাটা খুব জরুরি। তারপর অটো একটু রাগের সুরে বলে, এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে কোনো অচেনা মানুষকে বিশ্বাস করা মানে মৃত্যুকে নিজের হাতে ডেকে আনা। রাত গভীর হতে থাকে, কিন্তু রোরির চোখে ঘুম আসে না। তার মেয়ে ম্যাডির স্মৃতি বারবার তাকে তাড়া করতে থাকে। অস্থির হয়ে সে ম্যাডির পুরনো ঘরে চলে যায় এবং এখানেই আমরা দেখি সেই ভয়ঙ্কর দিনটা, যেদিন সব কিছু শেষ হয়ে গিয়েছিল। সেদিন ছিল ম্যাডির জন্মদিনের সন্ধ্যা। সব কিছু স্বাভাবিকই ছিল যতক্ষণ না রোরির স্বামী বাইরে থেকে ফিরে আসে, কিন্তু ফিরে আসার সময় সে ইতিমধ্যেই সংক্রমিত ছিল। রোরি কিছু মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে যায়, আর সেই সামান্য দেরির মধ্যেই সে নিজের মেয়ের উপর হামলা করে বসে। রোরি তাকে গুলি করে মেরে ফেলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কামড় খাওয়ার কারণে ম্যাডিও ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে, আর শেষ পর্যন্ত রোরিকে সেই কাজটাই করতে হয় যা কোনো মায়ের জন্য সবচেয়ে কষ্টের, নিজের সন্তানের জীবন শেষ করে দেয়া। সেই দিনের পর থেকে সে আর কখনো নিজেকে ক্ষমা করতে পারেনি। অপরাধ বোধ আর একাকিত্বে ভেঙে পড়া রোরি সেই রাতে চুপচাপ অটোর ঘরে যায়। সেখান থেকে সে গাড়ির চাবি আর একটা বন্দুক নিয়ে নেয়। মনে হচ্ছিল সে হয়তো কোথাও দূরে চলে যেতে চায়, কিন্তু বাইরে বের হতেই অন্ধকারে হঠাৎ একটা নড়াচড়া টের পায়। সঙ্গে সঙ্গে বন্দুক তুলে নেয়, কিন্তু সেখানে কেউ ছিল না। যখন সে আবার সেই ঘরে ফিরে আসে, তখন ঘোড়াটা অস্থির হয়ে হিনহিন করছে। সে দরজা খুলে দেখে নোভা নেই। সে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ পিছন থেকে নোভা তাকে ধরে ফেলে। ঠিক তখনই বাইরে থেকে একটা সংক্রমিত মানুষ ভেতরে ঢোকার চেষ্টা করছিল। রোরি পুরো শক্তি দিয়ে দরজা বন্ধ করার চেষ্টা করে, আর সেই মুহূর্তে নোভা তার হাত থেকে বন্দুকটা নিয়ে নিশানা করে গুলি চালায়। কষ্ট করে হলেও তারা দুজনই তখন বেঁচে যায়। হাঁপাতে হাঁপাতে রোরি জিজ্ঞেস করে, তুমি আসলে কে? তুমি কি জিএম এর জন্য কাজ করো? নোভা ক্লান্ত গলায় জবাব দেয়, না, আমি শুধু বেঁচে থাকতে চাই। নোভা বুঝতে পারে রোরি তার জীবন বাঁচিয়েছে, আর এখন সে শুধু নিজের ব্যাগটা নিয়ে এখান থেকে চলে যেতে চায়। কিন্তু রোরি তাকে থামিয়ে দেয়, কারণ বাইরে হাওলার্স ঘুরে বেড়াচ্ছে। এই অবস্থায় এতটা আহত শরীর নিয়ে বাইরে যাওয়া মানে সরাসরি মৃত্যুকে ডেকে আনা। তাই সে নোভাকে আবার ভেতরে নিয়ে আসে, তার ব্যাগটা ফিরিয়ে দেয়, তার ক্ষতগুলোর যত্ন নিতে শুরু করে। ধীরে ধীরে নোভা নিজের সত্যিটা খুলে বলে। সে জানায় 2 দিন আগে তার 8 বছরের ছেলে লিও সংক্রমিত হয়ে গেছে। তাকে বাঁচানোর জন্যই নোভা জিএমএ ক্যাম্পে ঢুকে সেই অ্যান্টিডোট চুরি করেছিল। তার একটাই লক্ষ্য, যেভাবেই হোক সময় শেষ হওয়ার আগেই ছেলের কাছে পৌঁছানো। নোভার গল্প শুনে রোরি স্তব্ধ হয়ে যায়। সে এই কষ্টটা খুব ভালো করেই বুঝতে পারে, কারণ সে নিজে তার মেয়েকে বাঁচাতে পারেনি। তাই সে নোভাকে সারা রাত থাকার জন্য রাজি করায়, বলে যে এখন অন্ধকারের বাইরে বের হওয়া মানে বিপদ ডেকে আনা। কিছুক্ষণ ভেবে নোভাও রাজি হয়ে যায়, আর প্রথমবারের মতো রোরির ওপর ভরসা করে হালকা একটা ধন্যবাদ জানায়। কিন্তু বাইরে বিপদ দ্রুত বাড়ছিল। কাছের পাহাড়ে লোগান আর তার দল সব কিছু নজরে রাখছিল। স্কাউট ট্র্যাকিং ডিভাইস দিয়ে এলাকায় স্ক্যান করে 4টা সিগন্যাল পায়।
তিনজন মানুষ আর একটা প্রাণী। তার ধারণা নোভা ওই বাড়ির ভেতরেই আছে। লোগান সঙ্গে সঙ্গে আক্রমণ করতে চাইলেও স্কাউট তাকে সকাল পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেয়। লোগান হুমকি দিয়ে বলে যদি সে নিজের প্রাণ বাঁচাতে চায় তাহলে যেন তার আদেশ মেনে চলে। বাধ্য হয়ে স্কাউট রাজি হয়ে যায়। পরের দিন সকালে নোভা তখনও ঘুমিয়েছিল। ঠিক তখনই অটো ঘরে ঢুকে পড়ে, তার বন্দুক সরাসরি নোভার দিকে তাক করা। রোরি মাঝখানে এসে দাঁড়িয়ে বলে নোভা জিএমের লোক নয়, সে শুধু নিজের ছেলেকে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু অটো কিছুতেই মানতে চায় না, তার কাছে নোভা এখনও একটা বিপদ। হঠাৎ করেই নোভার শ্বাস নিতে সমস্যা শুরু হয়। রোরি ভয় পেয়ে যায়, কিন্তু অটো বুঝতে পারে তার ফুসফুসের সমস্যা হয়েছে। সময় নষ্ট না করে সে নোভাকে টেবিলে শুইয়ে দেয়। প্রয়োজনীয় যন্ত্র তুলে নিয়ে তার বুক ফুটো করে ভেতরের বাতাস বের করে দেয়। ঘরের মধ্যে নিস্তব্ধতা নেমে আসে, কিন্তু আপাতত নোভার জীবন বেঁচে যায়। ধীরে ধীরে তার শ্বাস স্বাভাবিক হতে শুরু করে, কিন্তু যন্ত্রণাটা এতটাই বেশি ছিল যে সে আবার অজ্ঞান হয়ে পড়ে। রোরি ভীষণ উদ্বিগ্ন হয়ে যায়। তার ভয় হয় দেরি হয়ে গেলে নোভা হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না। তাই সে অটোর কাছে অনুরোধ করে তারা যেন একসাথে নোভাকে তার ছেলের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। সে বলে কোনো অচেনা মানুষের সন্তানকে বাঁচানো তাদের দায়িত্ব নয়। তার মতে রোরি নিজের মেয়েকে হারানোর অপরাধবোধ থেকে এমন করছে, অন্য কাউকে সাহায্য করে নিজেকে ক্ষমা করতে চাইছে। কিন্তু এই ভেঙে পড়া পৃথিবীতে কোনো অচেনা মানুষের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলা বোকামি ছাড়া কিছুই নয়। ঠিক তখনই হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে। দুজনেই দৌড়ে ক্যামেরার দিকে যায় এবং দেখে জিএমের এজেন্টরা তাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। সময় শেষ হয়ে গেছে, আর কোনো নিরাপদ পথ বাকি নেই। অটো সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয়, সে রোরি আর নোভাকে বাড়ির পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যেতে বলে। যাওয়ার সময় সে নোভার হাতে একটা সিরিঞ্জ ধরিয়ে দেয় এবং বলে পরিস্থিতি খারাপ হলে এটা ব্যবহার করতে। বিদায়ের সময় অটো রোরিকে জড়িয়ে ধরে, আর তার চোখে 2 বছর পর প্রথমবারের মতো একটুখানি আশার ঝলক দেখা যায়। রোরি আর নোভা বেরিয়ে যাওয়ার পর অটো নিজেকে অস্ত্রে সজ্জিত করে বাইরে বের হয়। সামনে যাই আসুক তার মোকাবেলা করার জন্য সে প্রস্তুত। ঠিক তখনই লোগান তার লোকজন নিয়ে সামনে এসে দাঁড়ায়। সে বলে অটোকে আবার ক্যাম্পে ফিরে যাওয়া উচিত, ওটাই তার আসল জায়গা। কিন্তু অটো শান্ত গলায় জবাব দেয় সে নিজের বাড়িতেই থাকতে চায়, আর এখানে বাইরের লোকদের কোনো জায়গা নেই। লোগান তাকে হুমকি দেয় যদি সে নোভার লুকানোর জায়গা বলে দেয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু অটো নিজের অবস্থানে অটল থাকে, বলে সে একাই থাকে, অন্য কারো ব্যাপারে সে কিছুই জানে না। তখন লোগান ইশারা করে, আর ঠিক সেই সময় বেষ্টনীর ভেতর থেকে একটা শব্দ আসে। সে ব্রুকসকে গিয়ে দেখে আসতে বলে। ব্রুকস ভেতরে ঢুকতেই নোভা হঠাৎ তার উপর ঝাঁপিয়ে পড়ে, আর মুহূর্তের মধ্যেই গুলির লড়াই শুরু হয়ে যায়। এই বিশৃঙ্খলার সুযোগে রোরি আর নোভা পেছনের পথ দিয়ে পালিয়ে যায়। স্কাউট তাদের পালাতে দেখে ফেলেছিল, কিন্তু অটো এজেন্টদের আটকে রাখার জন্য প্রাণপণ চেষ্টা চালায়। সে গুরুতর আহত হয়ে পড়ে, তবুও শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে। লোগান তাকে বিদ্যুতের শক দেয়, কিন্তু তবুও সে হার মানে না যতক্ষণ না শেষমেশ মাটিতে লুটিয়ে পড়ে। স্কাউট লোগানের নিষ্ঠুরতায় অতিষ্ঠ হয়ে উঠেছিল। সে আর তাদের পিছু নিতে রাজি হয় না এবং স্পষ্ট জানিয়ে দেয় সে আর এই পাগলামির অংশ হতে চায় না। রাগে ফুঁসে উঠে লোগান তাকে সেখানেই রেখে এগিয়ে যায়। এদিকে রোরি আর নোভা কোনোভাবে প্রাণ বাঁচিয়ে জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকে। নোভা রোরিকে বলে ঘোড়াটা নিয়ে ফিরে যেতে, কারণ রাত নামার আগেই বাড়ি পৌঁছানোই নিরাপদ। কিন্তু রোরি রাজি হয় না। সে দৃঢ়ভাবে বলে আমি আমার স্বামী আর মেয়ে দুজনকেই হারিয়েছি, এখন আর কাউকে হারাতে দেখতে পারবো না, এবার আমি পিছিয়ে যাব না। তার কথার গভীরতার সত্যতা নোভাকে নাড়িয়ে দিয়েছিল, কিন্তু সে কিছু বলার আগেই হঠাৎ গুলির শব্দ ভেসে আসে। লোগান আর তার লোকজন কাছাকাছি পৌঁছে গেছে। তারা দুজন ঘোড়াটা ছেড়ে দিয়ে কাছের পাথরের আড়ালে আশ্রয় নেয়। পরিস্থিতি বুঝে নোভা বুঝতে পারে সে আর বেশি দূর যেতে পারবে না। সে নিজের ব্যাগটা রোরির হাতে তুলে দিয়ে বলে এর ভেতরে অ্যান্টিডোট আছে, আমার বাড়িতে পৌঁছে দাও, আমার মা আর ছেলে সেখানেই আছে। রোরির চোখে পানি চলে আসে। নোভা হালকা হাসি দিয়ে বলে তোমার মেয়ে ম্যাডি খুব ভাগ্যবতী, কারণ সে তোমার মতো একজন মা পেয়েছিল। এতটুকু বলেই সে শেষবারের মতো রোরির দিকে তাকায়, যেন তার বিশ্বাস রোরি তার অসম্পূর্ণ কাজটা শেষ করবেই। এরপর নোভা নিজের শরীরে অ্যাড্রেনালিন ইনজেস্ট করে সামনে আসা ঝড়ের জন্য প্রস্তুত হয়ে যায়। লোগান কাছে আসতেই দুজনের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়। মারাত্মকভাবে আহত হওয়ার পরও নোভা শেষ শক্তিটুকু দিয়ে লড়াই চালিয়ে যায় এবং শেষ পর্যন্ত লোগানকে মাটিতে ফেলে দেয়। কিন্তু তখন তার নিজের অবস্থাও ভীষণ সংকটজনক। গুলির শব্দে আশেপাশের হাওলাত সেখানে ছুটে আসে। নোভা চোখ বন্ধ করে নেয় শান্তভাবে, এটা জেনে যে সব কিছু শেষ, আর এখন তার জায়গায়
অন্য কেউ তার গল্পটা এগিয়ে নিয়ে যাবে। অন্যদিকে রোরি অন্ধকারে খুব সাবধানে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ কয়েকজন সংক্রমিত তাকে দেখে ফেলে এবং তার পিছু নিতে শুরু করে। সে দ্রুত একটা পাথরের আড়ালে লুকিয়ে নিজের শরীরে এমন এক ধরনের তরল মাখে যা তার গন্ধ ঢেকে দেয়, যেন তারা তাকে চিনতে না পারে। এই কৌশলটা কাজ করে এবং সে ধীরে ধীরে সেখান থেকে বের হয়ে আসে। কিন্তু ঠিক তখনই একটা সংক্রমিত মানুষ তার উপর ঝাঁপিয়ে পড়ে। রোরি পুরো শক্তি দিয়ে লড়াই করে এবং শেষ পর্যন্ত তাকে মেরে ফেলে। কিন্তু যখন সে নিজের হাতের দিকে তাকায় তখন দেখে সেখান থেকে রক্ত ঝরছে, গভীর একটা কামড়ের দাগ। সে সংক্রমিত হয়ে গেছে। চারপাশে হাওলার্স থাকলেও তারা আর তাকে আক্রমণ করে না, কারণ এখন সে তাদেরই একজন হয়ে গেছে। তবুও রোরি থামে না। তার এখনও একটা লক্ষ্য আছে, নোভার শুরু করা কাজটা শেষ করা। সকাল হতে হতে সে পুরোপুরি দুর্বল হয়ে পড়ে। তার পা কাঁপছিল, তবুও সে এগিয়ে যেতে থাকে। অবশেষে সে নোভার বাড়িতে পৌঁছে যায়। দরজায় কড়া নাড়ে এবং ব্যাগটা দরজার বাইরে রেখে দেয়। কিছুক্ষণ পর এক বৃদ্ধা, নোভার মা, দরজা খুলে বাইরে আসে। সে রোরির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আমার মেয়ে কোথায়? রোরি কিছুই বলে না। তার চোখে সব উত্তর নিঃশব্দ যন্ত্রণার শূন্যতা। এটা দেখেই নোভার মা বুঝে যায় তার মেয়ে আর বেঁচে নেই। তার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ে, কিন্তু সে ব্যাগটা তুলে নেয়। তার নাতির শেষ আশাটুকু আঁকড়ে ধরে। শেষ দৃশ্যে আমরা দেখি রোরি নদীর কাছে বসে আছে। সকালে ঠান্ডা বাতাস তার মুখে লাগছিল। অনেকদিন পর তার মুখে একটুখানি শান্তির ছাপ, কারণ সে অন্তত একটি নিরপরাধ প্রাণ বাঁচাতে পেরেছে। তার মনে হয় তার মেয়ে ম্যাটি যেন তার পাশেই বসে আছে এবং হাসছে। আর সেই মুহূর্তে রোরিও হালকা হাসে। ধীরে ধীরে সে নিজের বন্দুকটা তুলে নেয়, আকাশের দিকে তাকায় এবং নিজের গল্পের শেষটা নিজেই টেনে নেয়। এরপর শেষের দিকে রোরির কণ্ঠে শোনা যায়, ঈশ্বর আমাদের ছেড়ে চলে যাননি। আসলে ভুলটা ঈশ্বরের নয়, ভুলটা আমাদের, কারণ আমরা নিজেরাই মানবতাকে ছেড়ে দিয়েছি। আর এভাবেই সিনেমার সমাপ্তি ঘটে। তো আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ, তবে আবারও ফিরে আসবো এক নতুন ও ইন্টারেস্টিং গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।